নমস্কার শ্রদ্ধেয় সৌধী মন্ডলী, সর্বাগ্রে গ্রহণ করুন পরশমণি যাত্রা ইউনিটের সশ্রদ্ধ অভিনন্দন। যাত্রা আরম্ভের পূর্বে কয়েকটি ঘোষণা। যেসব খুঁটিগুলোতে মাইকের চোখ বাঁধা আছে দয়া করে সেই সব খুঁটিগুলো এদিক ওদিক ঘোরাবেন না, বা সেই খুঁটিগুলো থেকে হেলাম দিয়ে বসবেন না। নাটকের প্রয়োজনে মঞ্চে আলো নিবে এবং জ্বলবে, তা নিয়ে কোনো চিৎকার চেঁচামেচি করবেন না। মঞ্চের উপর কেউ লেজার লাইট ব্যবহার করবেন না। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপটুকু না হওয়া পর্যন্ত আপনারা কেউ আসন ছেড়ে উঠবেন না। যাত্রা কমিটির কাছে বিশেষ অনুরোধ, নাটক চলাকালীন আপনাদের বাইরের প্রচার মাইকখানি বন্ধ রাখবেন। যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে তাহলে গ্রিন রুমে এসে ম্যানেজার বাবুর সঙ্গে সাক্ষাৎ করবেন। ঘোষণাগুলি শেষ হলো। এই সঙ্গে আরো একটি বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। আমাদের আরো একটি যাত্রা সংস্থা নয়নমণি অপেরা, তাদের এবছরের বলিষ্ঠ পালা প্রযোজনা ভিলেন টাইগার মিস্টার রাজু ও মেঘা ভট্টাচার্য অভিনীত সামাজিক পালা উপহার কংসের পাতা মরণ ফাঁদ। কংসের পাতা মরণ ফাঁদ দেখতে ও দেখাতে ভুল করবেন না। ঘোষণাগুলি শেষ হলো। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে এবং মানাচিন্দা ও বাবা লোকনাথের আশীর্বাদ মাথায় নিয়ে সমবেত শ্রোতৃ মন্ডলী এবং যাত্রা কমিটির প্রত্যেক সদস্যকে পরশমণি যাত্রা ইউনিটের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছি আজকের সামাজিক যাত্রা পালা বন্য সমাজের বন্যে শিখা। রচনা উদীয়মান নাট্যকার চঞ্চল কুমার, সম্পাদনা ও নাট্য নির্দেশনা যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার, কথা ও সুপ্রচলিত নৃত্যে মেষ সাগরিকা চ্যাটার্জি, মুখ্য যন্ত্রে দিলীপ পণ্ডা ও উপেন রাউত, আলো ধ্বনি অমন সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে কুমার অনিল ও কুমার সামু, পরিবেশনায় আপনাদের আশীর্বাদ ধন্য লোক শিক্ষার প্রতীক পরশমণি যাত্রা ইউনিট। শুরু করছি 1431 বঙ্গাব্দের বলিষ্ঠ পালা প্রযোজনা। উদয় ভানু যেন প্রতিষ্ঠিত, চন্দন যেন চঞ্চল যেন প্রযোজিত এবং গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা মেষ সাগরিকা চ্যাটার্জি অভিনীত ও গায়ক নায়ক সবুজ কুমার এবং দুরন্ত খলনায়ক কুমার বিমলেন্দু অভিনীত সামাজিক পালা উপহার। সমাজ দিয়েছে অভিশাপ, সংসার করেছে তিরস্কার, বদলে গেছে ভাগ্য লেখা। তাই তো প্রতিবাদের ঝান্ডা নিয়ে আসছে বন্য সমাজের বন্যে শিখা। বন্য সমাজের বন্যে শিখা, বন্য সমাজের বন্যে শিখা। ভাগ্যের নাম ভগীরথ, তুড়ি মেরে 25,000 টাকা কামিয়ে নিয়েছে। সালা 7 জন্মে পুণ্যি করলে তবেই সালা পুলিশের চাকরি পাওয়া যায়। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! বাঁচাও! স্যার, স্যার আপনি আমাকে অ্যারেস্ট করে লকআপে ঢুকিয়ে দিন। বিনা কারণে লকআপে? এই কে তুই? আমি পাঁচু স্যার, পকেট মার পাঁচু। পকেট মার পাঁচু? তোকে তো এলাকায় আমি কোনোদিন দেখিনি। আমি আপনার এলাকায় কাজ করি না স্যার, কিন্তু ওই মহিষাসুরের মাসির হাতে মার খেয়ে এখানেই ঢুকে পড়েছি। মহিষাসুরের মাসি? সে আবার কে? একটা মেয়ে স্যার, মেদিনীপুর থেকে হাওড়া স্টেশনে এসে নেমে পড়েছে। ও আসার আগে আপনি আমাকে অ্যারেস্ট করে লকআপে ঢুকিয়ে দিন স্যার। স্যার, স্যার আপনি আমার প্রাণটা বাঁচান স্যার। আমি ইন্সপেক্টর শনিচর দাস। আমি যেদিকে তাকাই তার করি সর্বনাশ। আমি থাকতে তোর ভয় কিসের? কি হয়েছে আমাকে খুলে বল। আমি এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, তারপর মেয়েটা ট্রেন থেকে নামতেই ওর বচকাতে আমি হাত ঢুকাই, অমনি আমাকে চেপে ধরি। কি মার বলিস কি রে? বাপের জন্মে পুলিশের হাতে আমার মার খাইনি স্যার। হাওড়ার ব্রিজ থেকে বগলদাবা করে আমাকে গঙ্গায় ফেলে দিল। বাবা কোন রকমে পালিয়ে স্যার আমি কিন্তু অদিতি মনির সঙ্গে গান গাইতে পারি।
অদিতি মুন্সি তাহলে গাও না গাও। গাইছি 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 গাইছি। মনে চাই প্রাণে যা, বাহ, মনে চাই প্রাণে যা, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ হাসিতে পারে। বাহ, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ হাসিতে পারে। চাই প্রাণে যাই, চাই প্রাণে যাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ হাসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ হাসিতে পারে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দারুণ দারুণ গাইছেন। দারুণ গাইছে। চাপ শালা, শালা নিজে তো চুরি চামারি ঠিক মতো করতে পারিস না, শেষে বেচার হাতে ধরা পড়লি। কি আর করি বলো, আমার কি মাথা ঠিক আছে? বাড়িতে অসুস্থ মা বাবা, তিনটে ভাই বোন, একটা বউ, তার আবার 4টে ছেলে। শশধর, হলধর, বংশীধর, গঙ্গাধর। ওরে বাবা রে, এ কি বলি? শশধর, হলধর, বংশীধর, গঙ্গাধর, এই 8-4টে হতে ভালো না? এ সংসারে একমাত্র রোজগারের মানুষ আমি। আজ 2 দিন হলো তারা না খেয়ে আছে। এতক্ষণে হয়তো ভগবান। তারা মারা গেছে। ও মা গো! ও বাবা গো! ওই চাপ চাপ। এটা চোরের কান্না থেকে তুমি কাঁদতে শুরু করলে কেন? কাঁদবো না স্যার, কাঁদবো না। চোর হলো তো একটা মানুষ স্যার, মানুষের দুঃখের কষ্টের কথা শুনলে এই খড়কবরে খেপি কান্নাই যে বুকটা পেতে যায় গো স্যার। আমার জীবনে ব্যাংকের খাতায় কত যে দুঃখ কষ্ট পেয়ে জীবনে আছে, তা যদি আপনারা সব শুনতেন আরে স্যার। তুমি না শোনালে আমি শুনবো কি করে? আর কি বলবো আবার কাঁদছো কেন? কি বলবো গো, ঘরে আমার একমাত্র বুড়ো বাবা, বাবার কি হয়েছে? তেল লাইনে কাটা পড়ে 2টো পাটাই চলে গেছে স্যার। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, সে কিন্তু এখনো রিক্সা চালিয়ে টাকা রোজগার করে। আরে পা নেই তবু রিক্সা চালায় কি করে? কেন চালাবে না স্যার? যেমন করে চাকরি পরীক্ষার্থীরা চাকরি পরীক্ষা না দিয়ে চাকরি পেয়ে যায়, ঠিক সেইভাবেই। চুপ চুপ। আবার কবে? সেটাই তো কষ্টের কথা গো স্যার, সেটাই তো কষ্টের কথা। আমার একমাত্র মা, মার কি হয়েছে? জন্ম থেকে অন্ধ গো স্যার, জন্ম থেকে অন্ধ, 2টো চোখে দেখতে পাই না গো স্যার। তবু স্যার সে কিন্তু এখনো মন্দিরের সামনে রামায়ণ পাঠ করে। আরে অন্ধ মানুষ আবার রামায়ণ পাঠ করে কি করে? কেন করবে না স্যার? যে দেশে হাসপাতালে মহিলা ডাক্তাররা যদি ধর্ষিতা হয়ে খুন হয়, তাহলে দেশের অন্ধরাও রামায়ণ পাঠ করতে পারে। চুপ চুপ। আবার কবে? সেটাই তো কষ্টের কথা গো স্যার, সেটাই তো কষ্টের কথা। আমার একমাত্র ভাই, ভাই জন্ম থেকে 2টো হাত নাই গো স্যার, জন্ম থেকে 2টো হাত নাই, তবু স্যার সে কিন্তু এখনো ঘরে বসে বিড়ি বাঁধে। আরে হাত নেই তো বিড়ি বাঁধে কি করে? স্যার যেমন করে ভোটাররা ভোট দিতে যাওয়ার আগে তাদের ভোট হয়ে যায়, ঠিক সেইভাবেই। আচ্ছা তুমি কি বলতে চাইছো বলো তো? কি বলবো গো স্যার, কি বলবো গো, আমার একমাত্র বড় দিদি তারবার কি নেই মানে গলার আওয়াজ নেই স্যার, জন্ম থেকে বোবা, তবু স্যার সে কিন্তু এখনো ট্রেনের কামরায় ঘুরে ঘুরে গান গেয়ে ভিক্ষা করে। আরে বোবা মানুষ আবার গান গায় কি করে? কেন গাইবে না স্যার? 4তলা পাকা বাড়ি থাকতে থাকতে কেউ যদি আবাস যোজনার ঘর পায়, তাহলে দেশের বোবারাও গান গায় স্যার। আচ্ছা তোমার ঘরে কি কোনো ভালো মানুষ নেই? কেন স্যার, আমি তো আছি। এই খড়গপুরে খেপি ওই সংসারটাকে বাঁচানোর জন্য ওই কম্পিটিশনে নাম দিয়েছি স্যার। প্রথম পুরস্কার 5 লাখ টাকা। স্যার যেমন করে হোক ওই পুরস্কারটা আমাকে পেতেই হবে, আর সেই জন্য তো জমি বিক্রি করে 1 গাদা নগদ টাকা নিয়ে ভোরবেলা স্নান করে মা সরস্বতীকে পুজো দিয়ে মেদিনীপুর লোকাল ধরে হাওড়া স্টেশনে নেমেছি। কেন কেন এত টাকা নিয়েছো কেন? আরে কেন আবার ওই কম্পিটিশনের যাত্রা যদি খুশ নাই দিতে হবে না স্যার? এই রাজ্যটার নাম পশ্চিমবাংলা, এখানে ঘুষ ছাড়া কিচ্ছু চলে না স্যার। ও স্যার আমি কম্পিটিশনে জিতে পারবো তো? আমার কি মনে হয় জানো, হাফ প্রাইজটা তুমি পাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমার দেরি হয়ে গেল, এখন আমি আসছি স্যার, আমি আসছি। ও স্যার বলছিলাম আমি ছেলেটাকে ছেড়ে দিন না গো। এই যাও যাও। এই যাও 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 যাচ্ছি। দাঁড়াও।
এই 100 টাকা রাখো, বাড়ি যাওয়ার সময় সবার জন্য একটু মিষ্টি নিয়ে যাও। সত্যি তোমার দয়াল সরি, আজ থেকে তুমি কিন্তু খেপি দিদি নয়, তুমি ভালো দিদি, খুব ভালো দিদি। আমি আসছি দিদি, আমি আসছি। তাহলে আমি এখন আসি স্যার। হ্যাঁ বাবা, এসো এসো এসো। স্যার হ্যাঁ, আমার দেরি হয়ে গেল, এখন আমি আসছি। এই দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, তুমি যে বাইরে থেকে কলকাতা এসেছো, হ্যাঁ। তার ট্যাক্স দিয়েছো? ট্যাক্স? কিসের ট্যাক্স স্যার? বাইরে থেকে কোনো মানুষ বা গাড়ি কলকাতায় এলে হ্যাঁ। তাকে 5000 টাকা চুঙ্গি ট্যাক্স দিতে ও হবে। সর্বনাশ, এটা তো আমার জানা ছিল না। ও স্যার একটু কম হবে না? না না, সরকারি ট্যাক্সে কোনো দাম দর হয় না। আর তুমি না দিলে এখান থেকে বেরোতে পারবে না। না স্যার স্যার স্যার, আমাকে কম্পিটিশন যেতেই হবে। আমি দিচ্ছি স্যার, কোনো ব্যাপার নেই, কোনো দাও ব্যাপার দাও নেই। দাও দাও। এই নি স্যার, পুরো 5000 টাকা আছে স্যার। তাহলে এখন আমি আসি। এই দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, তুমি যে গঙ্গা নদী পার হয়ে এখানে এসেছো, জলকর মানে ওয়াটার ট্যাক্স দিয়েছো? ওটা ট্যাক্স 700 কত টাকা লাগবে এই স্যার? যে সরকারি ব্যাপার, 5000। 5000। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। এই নি স্যার, পুরো 5000 টাকা আছে স্যার। তাহলে এখন আমি আসি। এই দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, তুমি যে হাওড়া ব্রিজ পার হয়ে এখানে এসেছো, টুল ট্যাক্স দিয়েছো? টুল ট্যাক্স? তার জন্য কত টাকা লাগবে? এই যে সরকারি ব্যাপার, 5000। 5000 তো? 5000। 5000। আচ্ছা ঠিক আছে। ভাগ্যিস টাকাগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলাম, না সারা কম্পিটিশন আমি একদম ফেলে যেতাম। স্যার দিচ্ছি দিচ্ছি। দাও দাও দাও। এই নিন স্যার, নিন স্যার। স্যার দেরি হয়ে গেল, এখন আমি আসি স্যার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে একটুখানি বাকি আছে। আর একটু। একটুখানি বাকি আছে। আচ্ছা, তুমি যে থানায় ডায়েরি করতে এসেছো, তার ফিটা দিয়েছো? ঠিক 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 ঠিক। থানা ডায়েরি করতে ফি লাগে, ও সে তার জন্য কত টাকা লাগবে? এই যে সরকারি ব্যাপার, 5000। 5000 সরকারি ব্যাপার, 5000। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। স্যার নেই স্যার, নেই? কি নেই? টাকা নেই গো স্যার। টাকা নেই? স্যার হ্যাঁ? 20 টাকা আছে। এ মা, 20 টাকা? কালীগঞ্জে যাবার মতো ভাড়া, সেটাই না হলে নিন, আমি পায়ে হেঁটে চলে যাবো। তাই দাও মা, তাই দাও। এই নিন স্যার, এই স্যার 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 স্যার। ও স্যার, বলছিলাম কি আমার সঙ্গে আরেকজন আছে, তার কাছে অনেক টাকা আছে। অনেক টাকা? তাহলে ডাকো 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 ডাকো। এই ওই অফিসার, স্যার, আপনি? এই নিন স্যার আপনার আসামি। ও আমার কাছ থেকে 15,000 টাকা ঘুষ নিয়েছে। হ্যাঁ? ওর পকেটে হাত তুলে সব টাকাগুলো পেয়ে যাবেন। বাহ, থানায় বসে আপনি এই সব ব্যবসা চালিয়ে যাচ্ছেন? মিথ্যে স্যার, মিথ্যে। এই মেয়েটা গ্রাম থেকে অনেকগুলো টাকা নিয়ে শহরে ঘুরতে ভয় পাচ্ছিল, তো তাই টাকাগুলো থানায় জমা দিতে এসেছিল। না, আমি গ্রামের মেয়ে নই, আর আমি খড়গপুরের খেপিও নই। কে তুমি? আমি সত্য নয় ধর্মের প্রতীক গীতা, গীতাচার্য। আপনাদের মতো অফিসারদের আসল রূপ ধরে দেওয়ার জন্য আমি আমার ভাই এই গল্পটা তৈরি করেছিলাম। মিথ্যে স্যার, মিথ্যে। এই মেয়েটা ডাহা মিথ্যে কথা বলছে। আমার পকেটে যে টাকাগুলো আছে, এটা আমার নিজের টাকা। ঠিক আছে, টাকাগুলো বার করুন দেখি। স্যার, স্যার মায় থাকার চেষ্টা করবেন না। সরি বললে 7 ক্ষণ মাফ হয়ে যায় না অফিসার। আমি কিন্তু আপনাকে এই মুহূর্তে সাসপেন্ড করতে বাধ্য হলাম। চলি স্যার, আশা করি সদা সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন। গুড বাই। গীতা। গীতা নয়, গীতা নয়, গীতাচার্য। সত্য নয় ধর্মের প্রতীক গীতাচার্য। স্যার, স্যার, এবারে মতো আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন এমন কাজ করবো না। কোনোদিন করবেন না? মা কালী দেবী বলছে কোনোদিন করবো। কেন করবেন না? 100 বার করবেন, কিন্তু বোকার মতো কারো ফাঁদে পা দিয়ে ধরা পড়বেন না। আপনার কথার মানেটা তো আমি বুঝতে পারলাম না। আরে মশাই, ঘুষ যদি না খাবেন মন্ত্রী কিংবা পুলিশ হয়ে লাভ কি? এখন আসল কথাটা বলুন তো, এই থানাতে প্রতি মাসে কত টাকা রোজগার হয়? এই লাখ 5 খানি। এই সত্যি বলছেন? মা কালী দেবী বলছি। গুড গুড, ভেরি গুড। যদি বাঁচতে চান প্রতি মাসে 5 লাখ টাকা আপনি কিন্তু আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। স্যার, আপনাকে যদি 5 লাখ টাকা দিয়ে দিই,
তাহলে আমার কি থাকবে স্যার? আরে আপনি তো 60 বছর বয়স পর্যন্ত চাকরি করবেন, কিন্তু আমরা মন্ত্রীরা 5 বছর পরে আমাদের গদি থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাই যদি বাঁচতে চান আমার প্রণামীটা পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে 2 নম্বরই কারবারটা আপনি চালিয়ে যান। কিন্তু আপনি আমাকে সাসপেন্ড করবেন বললেন। আরে দূর মশায়নে, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা মন্ত্রীরা এই সব পাবলিকদের কিভাবে টুপি পরাতে হয় তা ভালো করে জানি। দেখলেন তো অফিসার, আপনারই চোখের সামনে মেয়েটাকে কেমন বোকা বানালাম। অফিসার, একেই বলে রাজনীতি। ओम नमस्ते भंगवीरवाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमो पीनाकवज्रहस्तावै नमो नमः। ओम नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चत्वारं तंगोति परमेश्वरं। ओम नमस्ते भंगवीरवाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमो पीनाकवज्रहस्तावै नमो नमः। ओम नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे। मार 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 धर पागल के धर 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 पागल के धर 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 पागल के धर 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 पागल के धर धर पागल के धर 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 धर। अरे मुकुट एक একটা পকড়ি রে, চল চল, বেকার সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। আরে থাম থাম থাম, রঙিলা চলে ফুল রঙিলা। একটা পাগলি মেয়ের একটা ভালো মেয়ের শরীরের মধ্যে কোনো পার্থক্য আছে কি? শরীর তো সমেরই সমান রে। একটা ছেলের সঙ্গে সেক্স করার জন্য যা যা দরকার তার সবঙ্গ প্রত্যঙ্গ এই পাগলির দেহ আছে রে। কি হচ্ছে কি? আরে তোমরা কাকাটা পশু, তোমরা কি দেখতে পাচ্ছ না? ও একটা পাগলি। আমরা ভালো করে দেখতে পাচ্ছি ও একটা পাগলি, আর এও দেখতে পাচ্ছি ভগবান মেয়ে হিসেবে তোর মতো সুন্দরী শরীরে যা যা দিয়েছে তার সব অঙ্গ প্রত্যঙ্গ এই পাগলির দেহ আছে রে। তোমাদের লজ্জা করছে না একটা হাঁটুর বসে মেয়েকে নিয়ে ছিনিমিনি খেলতে? হাসছিস কি বে? হাসছিস কি? পালা খান থেকে পালা, বলছি পালা। তুমি আমায় বাঁচাও দিদি, তুমি আমায় বাঁচাও। ভয় নেই, ভয় নেই বল, ভয় নেই। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে তোরা ভালো করে চেয়ে দেখ, চেয়ে দেখ এই পাগলিটা চোখ দুটোকে চেয়ে দেখ। ওর চোখ থেকে ঝরে পড়া গরম মশরুটাকে তোরা ভালো করে চেয়ে দেখ। আর এসব দেখি কি তোদের একটু দয়া হচ্ছে না? দয়া? বেরোমা ধরে দেখছিস কি? পাগলিটাকে টেনে আন। আমি তোদের সাবধান করে দিচ্ছি, যেখানে দাঁড়িয়ে আছিস চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাক। আর এক পায়ে গেলে আমি কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করবই। পুলিশ? ও দিদি, দিদি গো, আমি তোমার হাতে ধরছি, প্রয়োজনে পা ধরছি। আমার সোনা দিদি, আমার মিষ্টি দিদি, আমাদের ডিস্টার্ব না করে তুমি তোমার রাস্তায় চলে যাও। রেগিলা
रंगीला শালি ফুল রঙিলা। ও দিদি, দিদি গো, পেটে ভরলো না আর মনও শান্তি হলো না। এবার শালি তোমার পালা। আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও, কে কোথায় আছে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে এই যে ওখানে কে বসে আছেন, প্লিজ এখানে আসুন না গো, এই নরপশুর হাত থেকে আমাকে রক্ষা করুন। আর কি তোমাকে রক্ষা করবে? আমার তো সালে একটা গাঁজাখোর বাবা ভোলা মহেশ্বর। আমি জানি না ওখানে কে বসে আছেন, প্লিজ এখানে আসুন, এই নারী লোভী কবল থেকে আমাকে রক্ষা করুন। আরে আমার ডাকে আপনি শুনতে পাচ্ছেন না? এখানে যা কিছু ঘটছে আপনি কি কিছু দেখতে পাচ্ছেন না? अब এটা কলিযুগ বে কলিযুগ, দাপর যুগ হলো নাই। ভগবান শ্রীকৃষ্ণ তো ডাক শুনে ছুটে আসতেন আর এই বিপদ থেকে তোকে রক্ষা করতেন। আমি জানি না আপনি শয়তান না ভগবান, প্লিজ এখানে আসুন। দেখুন একটা পাগলের ইজ্জত কিভাবে রাস্তায় ধুলো মিশে যাচ্ছে, আর একটা মেয়ের ইজ্জত খোলা বাজারে নিলাম হচ্ছে, আর আপনি কি সেখানে মরা কাঠ হয়ে বসে আছেন? আপনি পুরুষ না কবরুষ? जल प्रवाह पावित स्थले कलेवलं जलं बितां भुजङ्गतुङ्गमालिका वड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तमोतु नः शिवः जटाकटाकलिगलं जल प्रवाह पावित स्थले कलेवलं जलं बितां भुजङ्गतुङ्गमालिका वड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तमोतु नः शिवः जल प्रवाह पावित स्थले कलेवलं जलं बितां भुजङ्गतुङ्गमालिका। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আপনাকে, প্লিজ আমাকে আর একটু সাহায্য করুন না গো। এই পাগলির অবস্থা খুব সিরিয়াস, ওকে করে হাসপাতালে নিতে হবে। প্লিজ আমাকে একটু সাহায্য করুন না গো। হ্যাঁ আমি আপনাকে তো হাত, প্লিজ আমাকে একটু সাহায্য করুন না গো। এই পাগলির অবস্থা খুব সিরিয়াস, ওকে করে হাসপাতালে নিতে হবে। প্লিজ আমাকে একটু সাহায্য করুন। जल प्रवाह पावित स्थले कलेवलं जलं बितां भुजङ्गतुङ्गमालिका वड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तमोतु नः शिवः। যাবেন না আপনি, যাবেন না, শুনছেন? আপনারা শুনতে পাচ্ছেন? প্লিজ আসুন না গো, এই পাগলির অবস্থা খুব সিরিয়াস, ওকে করে হাসপাতালে নিতে হবে। প্লিজ আমাকে একটু হেল্প করুন না গো। আপনারা বসে আছেন কেন? আসুন না, আমাকে একটু হেল্প করুন, আপনারা একটু হেল্প করুন। অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? না, কাউকে দরকার নেই, আমার কাউকে দরকার নেই। আমি একাই নিয়ে যাবো হাসপাতালে, আমি একাই নিয়ে যাবো হাসপাতালে। বোন ওঠো, ওঠো বোন, ওঠো, ওঠো। আমি একাই নিয়ে যাব হাসপাতালে।
আছে ডক্টর? দেখুন পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, কিন্তু ওর ব্লিডিংটা কিছুতেই বন্ধ হচ্ছে না। আর একটা কথা, ওই পাগলিটা পেটে থাকা 4 মাসের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কি বলছেন ডক্টর? ইয়েস, আমরা ল্যাবরেশন করিয়ে দিয়েছি, কিন্তু ব্লিডিংটা কিছুতেই বন্ধ হচ্ছে না। এই আমি কি শুনছি গো ঠাকুর, আমি কি শুনছি? তোমার সৃষ্টি মানুষকে এক একটা করে পশু হয়ে যাচ্ছে, শয়তান হয়ে যাচ্ছে। রক্ত মাংসের নারীর দেহটাকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে শিশুরা কিচ্ছু মানবে না। একটা নিষ্পাপ শিশু ওদের হাত থেকে রক্ষা পাবে না। শিশু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো পাগলিরা ওদের লালসার শিকার হয়ে যাচ্ছে। ঈশ্বর, এত পাপ কি তোমার চোখে পড়ে না গো ঠাকুর? এত পাপ কি? বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও। ডক্টর পাগলিটার কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, চলুন 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 ডক্টর, চলুন চলুন। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলি। তুই মরলে আমি একটু শান্তি পেতাম। অভি আমার কথা শোন, অভি আমার কথা শোন। তুলবো না, একেবারেই তুলবো না। দাঁড়া, আমি তো না না ছাড়াচ্ছি। তুলবো না, একদমই তুলবো না। ভালোই ভালো বলছি, খাবি চল, চল খাবি চল। না, দিদি এলে তবে আমি খাবো। কি তুই খাবি না? বললাম তো খাবো না। না খেয়ে কি তুই মরবি নাকি? আমার সোনা ছেলে, আমার বাবু সোনা, চল বাবা খাবি চল। না, দিদি এলে তবে আমি খাবো। কি তুই খাবি না? এই লাঠি দিয়ে মারতে মারতে আজ আমি তোকে খাওয়াবো। মা, জানুকি ছাড়ো, ছেড়ে দাও বলছি। ছেলেটাকে মেরে ফেলবে নাকি? না, তোমরা সবাই মিলে আমাকেই মেরে ফেলো। জানুকি 30 বছরের ধেড়ে ছেলে হয়ে গেল, এখনো তার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই হলো না। জানুকি, ভগবান যাকে যেভাবে গড়েছেন তাতে তার কি দোষ? আমাদেরই বা কি দোষ? না, সব দোষ আমার এই গর্ভে। এই ছেলেটা জন্ম নেওয়ার সময় যদি আমার গর্ভটা নষ্ট হয়ে যেত তাহলে আমিও মরতাম আর এও মরতো। তুমি দেখবে অভির বাবা, এই ছেলে একদিন আমাদের দুজনকে মেরে নিজেও মরবে। না জানুকি না, এমন কথা তুমি বলো না। দেখো দেখো জানুকি, দেখো ও নিরীহ চোখ দুটো দেখলে পেটের ক্ষুধা তৃষ্ণা সব দূরে চলে যায়। ওরা আমাদের বড় ছেলে, এখনো তোমার কোলে মাথা রেখে না ঘুমালে ওর ঘুমই আছে না। ঠিক বলেতে বাবা, ঠিক বলেতে। হ্যাঁ, এই ছেলে আমাকে অতিষ্ঠ করে মারছে। আর কত সহ্য করব তুমি আমাকে বলতে পারো? জানুকি, তুমি না মা, এতেই তুমি ক্লান্ত হয়ে পড়লে। একজন মা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত এমনি ভাবেই অতিষ্ঠ হয়ে থাকে। আমি আর পারছি না গো, আমি আর পারছি না। শুধু মা বলেই তো চোখের সামনে এসব দেখার পরেও বুকটা আমার ফেটে যাচ্ছে। এত বড় সমর্থ মেয়ে কাল সন্ধ্যেবেলা টিউশন করতে গেছে তো গেছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। কোথায় আছে, কি করছে, এইসব ভেবে ভেবে মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে। জানুকি, আর একটা ছেলে তার দিদিকে খুঁজতে গেছে তো গেছে। জানুকি, আমার মনে হয় সে তার কোনো বন্ধুর বাড়িতেই থেকে থাকবে। না বাবা, দিদির সব বন্ধুর বাড়িতে আমি খুঁজে এলাম। বরং দিদি যাদের বাড়িতে টিউশন পড়াতো তারা বলছে দিদি টিউশন থেকে 2 মাসের টাকা অ্যাডভান্স নিয়ে 2 ঘন্টা আগে সেখান থেকে সে চলে গেছে। এই জানুকি, মেয়েটা তাহলে গেল কোথায়? এই অতনু, আমার দিদি কোথায়? বল না আমার দিদি কোথায়? অতনু, তার কথা হাঁ করে দাঁড়িয়ে কে শুনছিস? তাড়াতাড়ি যা, তোর বাবাকে নিয়ে এক্ষুনি থানায় যা। এই না না, তোমাদেরকে থানায় যেতে হবে না, তোমাদেরকে থানায় যেতে হবে না। আমি তোমাদের পঞ্চায়েত নকুল বিশ্বাস, নিজে থানাকে ধরে তোমাদের বাড়িতে এনেছি। ও স্যার আসুন, স্যার আসুন আসুন, একটু দাঁড়িয়ে যান স্যার, মাথাটা একটু নিচু করে আসুন, ভাঙা চাল তো আপনার মাথায় লেগে যেতে পারে। এই তাছাড়া এদেরকে এখনো আমি ওই আবাস যোজনার ঘরটা
রেহাই দিতে পারিনি। বসুন স্যার, বসুন। বসুন স্যার, ইনি হলেন দোল গোবিন্দ আচার্য, আমাদের গায়ের শিব মন্দিরের পূজারী। ওনার যে কি অসুখ হয়েছে, এখন আর পূজা পাঠ কিছুই করতে পারেন না। আচ্ছা, আমার মেয়ে কখন আসবে স্যার? আরে চুলোই যাক তোমার মেয়ে। আরে কি করলি হতো চন্ডাল? আরে আমার গায়ে তুতু দিলি। এ কি গন্ধ, ভালো করে দাঁত মাঝে না বলে। তোরা কি পঞ্চায়েত এই পুলিশ টুলিশ কিছুই মানবি না? শালা খচ্চর পঞ্চায়েত আর ঘুষখোর পুলিশ অফিসার বললে কি না আমার দিদি তুলোই থাক। আমি ইন্সপেক্টর শনিশ্চর দত্ত। আমি যেদিকে তাকাই তার করি সর্বনা। না, তুমি থনি নয়, তুমি হলে শয়তানের খনি। শালা তোমার জন্মের ঠিক নেই। অতনু, তো দাদাকে নিয়ে ঘরের ভেতরে যা, ও এখানে থাকলে সব গোলমাল করে দেবে। না, আমি যাবো না, আমি যাবো না। আমি চলে গেলে বেঈমান মির্জাফরের দল আবার বাংলার মসনদে বসবে। আমি যাবো না। বলছিলাম কিসের, এই ওনার মেয়ে গীতাকে তো আপনি দেখেছেন। আপনি আমার মেয়েকে দেখেছেন স্যার? ঢোলদা, আমার কাজ আমাকে করতে দাও না। এই বলছিলাম কি স্যার, আমাদের গীতা ইউনিভার্সিটি থেকে MA পাস করে গায়ের শিশু শিক্ষা কেন্দ্রে চাকরি করছে। স্কুল ছুটির পর ওই ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়ায়। বয়স ওই ধরুন 25-26 হবে, এখনো বিয়ে হয়নি স্যার। আর হবেই বা কি করে? এদের কি বিয়ে দেওয়ার মানসিকতা আছে নাকি? আর দেবেই বা কি করে স্যার? অভাবের সংসার, অভাব মিটলে তবেই না মেয়েকে পরের বাড়িতে পাঠাবে। হায় হায় হায়, মেয়েটা যে কি হবে। হবে, সব হবে। এই শনির দৃষ্টি যেখানে পড়বে তার ঘরে অভাব কষ্ট দুঃখ দূর হয়ে যাবে। হ্যাঁ, তোমার মেয়েকে ডাকো। আমি আপনার কথা বুঝতে পারছি না স্যার। একটু আগে বললেন আপনি আমার মেয়েকে দেখেছেন। হ্যাঁ দেখেছি, হাসপাতালে। জানো কি আমার মেয়ে কাল রাতে হাসপাতালে কি করছিল? এফআইআর করেছিল। আপনি? উনি হলেন হোম মিনিস্টার একমাত্র মেয়ে ডোনা শর্মা। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে, পায়ে হেঁটে তবে তোমাদের বাড়িতে এসেছেন। ওই দাঁড়িয়ে দেখছো কি? প্রণাম করো, প্রণাম করো। আমার দাদা প্রকাশ আর কালেক্টর ছিল আর হেলথ মিনিস্টার ছোট ভাই জিতেন, তার 4 জন বন্ধু মিলে হাসপাতালে চৌরাস্তার মোড়ে একটা 25-26 বছরের পাগলিকে রেপ করলো। গ্যাং রেপ। ইউ ডিড গট মাই পয়েন্ট। ওদের আমি ক্লিয়ার করে দিয়েছি। ওদের সবার বয়স ওই 25, মানে 25। ওই নিরিয়া চলে গেলে হবে মোসেন্ট। কোনটা ঠিক কোনটা ভুল ওরা এখনো বোঝে না। ওরা সেই পাগলকে রেপ করলো। আর তোমার মেয়ের গীতার গুটলাক তাদের মধ্যে কেউ রেপ করেনি, কিন্তু দাদার মুখে যা শুনলাম তাদের মধ্যে কেউ গীতাকে রেপ করার জন্য অ্যাটেম্প নিয়েছিল। এনিওয়ে, ও সেফ হয়ে গেল। আপনি কত সহজে কথাগুলো বলে যাচ্ছেন, এইসব কথা শুনে আমার মাথা ঘুরছে। বাবা, তুমি শুনতে পাচ্ছ? এই ম্যাডাম কি বলছে, তুমি কি শুনতে পাচ্ছ? কথা শেষ হয় নাই। ওরা সেই পাগলকে রেপ করলো।
মাদার টেরিজা যে সেই পাগলিকে হাসপাতালে ভর্তি করলো, কিন্তু সেদের নামে এফআইআর করলো কেন? সেই পাগলিটার সঙ্গে কি গীতার বাবার কোনো অবৈধ সম্পর্ক আছে? ম্যাডাম, আপনি ঘুরিয়ে ফিরিয়ে কথাগুলো বলছেন ম্যাডাম। এখন তো শুধু বলছি, ইচ্ছে করছে সিগারেটে আগুনে এই ঘরটাকে পুড়িয়ে ছাই করে দিই। আর তা যদি করি তাহলে এই রাজ্যের কেউ আমার একটা চুলও সাথে করতে পারবে না। এই ডোনার ডাকো তোমার মেয়ে গীতাকে, এক্ষুনি থানায় গিয়ে এফআইআর উদ্ধার করে আনবে। আর তা না হলে এই গ্রামটাকে মরুভূমি করে দেবো, মরুভূমি। রিল্যাক্স ম্যাডাম, রিল্যাক্স ম্যাডাম, আপনি আমার উপর ভরসা রাখুন ম্যাডাম। আমি আপনাকে কথা দিচ্ছি, গীতা বাড়ি ফিরে এলে আমি নিজে থানায় গিয়ে এফআইআরটা তুলে নেব। ইন্সপেক্টর, এই লোকটাকে ভরসা করে যাবে? আচার্য ব্রাহ্মণের কথা বেদ বাক্য, উনি যখন কথা দিয়েছেন তখন এফআইআর তুলে নেবেন। ওকে। এই লোকটার কথায় ভরসা করে আমি এখান থেকে চলে যাচ্ছি। আর কথার খেলা বলে বাংলার ম্যাপ থেকে গ্রামের নামটা আমি ডিলিট করে দেবো। ডিলিট, আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। চলুন এই পঞ্চায়েত বাবু। হ্যাঁ স্যার, চলুন স্যার। ও ভীর বাবা, ওরা কি বলে গেল? তুমি কি শুনতে পাচ্ছ? এবার তাহলে আমাদের কি হবে? আজ বাড়ি, আজ ওরই একদিন কি আমারই একদিন। বাবা মরে গেছে, তোর বাবা মরে গেছে। মা মরে গেছে, তোর মা মরে গেছে। অতনু, এই অতনু, জানো বাবা কি হয়েছে জানো? চুপ কর তুই। দিদি কখন এলি দিদি? বাজে কথা রাখ অতনু, আগে যা মোড়ের মাথা থেকে একটা অটো ভাড়া করে নিয়ে আয়। অটো কি হবে বাবা? থানায় যাবে। থানায়? আরে এই তনু, তুই কি শুনতে পেলি না? তাড়াতাড়ি যা, ওই মোড়ের মাথা থেকে একটা অটো ডেকে নিয়ে আয়। কিন্তু বাবা তুমি থানায় যাবে কেন? আমি শুধু একা নয়, তুইও আমার সঙ্গে থানায় যাবি। কিন্তু কেন বাবা, কেন? এফআইআর তুলে নেবার জন্য। ও বুঝতে পেরেছি, এক্ষুনি যে কথাটা আমি বলতে আসছিলাম অলরেডি সে খবরটা বাড়িতে চলে এসেছে। আমি থানায় যাব না বাবা। কি বললি তুই? থানায় যাবি না? না মা, আমি থানায় যাব না, আর এফআইআর আমি তুলব না। ওই পাগলিটা ন্যায় পাওয়া দরকার, দোষীদের শাস্তি পাওয়া উচিত। তুই কি জানিস তুই কাদের বিরুদ্ধে এফআইআর করেছিস? আমি শুধু এইটুকু জানি বাবা, যারা পাগলিটার ইজ্জত নিয়ে কোমায় পাঠিয়ে দিচ্ছে আমি তাদের বিরুদ্ধে এফআইআর করেছি, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেছি। দিদি আমি ঘরের ভিতর থেকে সব কথা শুনেছি। অতনু, আদৌ ভালো লাগে নয়, তুই বাবার কথা শোন। দেখ সে ভুল আমি কোনোদিন করব না, কোনোদিন। দিদি ওরা খুব পাওয়ারফুল, চাইলে ওরা আমাদের অনেক সর্বনাশ করে দেবে। ওদের হাতে পুলিশ প্রশাসন আছে। মা শোন মা, আমি ওদের কথা দিয়েছি, আমার কথায় ভরসা করে ওরা এখান থেকে চলে গেছে। তুই কি চাস তোর বাবার কথার কোনো মূল্য না থাক? আমি হাত জোড় করে বলছি দিদি, আমাদের হাসি খুশির সংসারটাকে তুই বিপদের মুখে ঠেলা দিস না। শোন মা, এমনি প্রতিদিন কত শত শত পাগলি অন্যায়ের শিকার হচ্ছে, তুই একা তাদের বিরুদ্ধে লড়াই করে কি করবি? তাছাড়া তুই কি ওদের ঠিকা নিয়ে বসে আছিস? কিন্তু বন্য সমাজের অন্যায় বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো কি আমাদের কর্তব্য নয় বাবা? ওরে মা, এই সংসারে সুখ শান্তি বজায় রাখাটা কি আমাদের কর্তব্য নয়? অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমত হয়ে। গীতা বাবা, উপনিষদে সেই শ্লোক তুমি আমাকে বারবার শুনিয়েছো, একটা কাজ মঙ্গলদায়ক আর একটা কাজ সুখদায়ক। যারা স্নেহ তারা মঙ্গলময় পথ অনুসরণ করে, আর যারা প্রেম তারা সুখ লাভের পথ অনুসরণ করে। বাবা, তুমি আমাকে আরো একটা কথা শিখিয়েছো, অন্যের মঙ্গলের জন্য নিজের সুখ ত্যাগ করা দরকার। থাক সে বেদ উপনিষদের কথা, আগে থানায় গিয়ে এফআইআরটা তুলে নিয়ে আয়। বাবা, ছোটবেলায় তুমি আমাকে বলতে না, এই গীতা তুই সব সময় সব করবি, কিন্তু কোনোদিন অন্যায় আর মিথ্যাকে আপোষ করবি না। সব সময় সত্য ন্যায় ধর্মের জন্য লড়াই করে যাবি। তাই তো তোর নাম রেখেছিলাম আমি গীতা। মারে, আমি শুধু একা নয় রে মা, এই সংসারে সব বাবা মায়েরা ছেলেবেলায় তাদের সন্তানদের এমনি ভাবে নীতি কথা শেখায়
সেসব ছেলেবেলার জন্য। ছেলেমেয়েরা বড় হলে সেই সব নীতি কথা ভুলে যাওয়া উচিত। ছেলেমেয়েরা বড় হলে সেই সব নীতি শিক্ষার উল্টো কাজ করা উচিত। আর যদি সেই নীতি আগড়ে ধরে জীবন চলবি তো এই দুনিয়ার সমস্ত বিপদ মুঠো করে নিজের পকেটে ভরবি। মারে ছেলেবেলার সেসব কথা যত শীঘ্রই পারিস তুই ভুলে যা মা, ভুলে যা, তুই ভুলে যা। কি করে ভুলে যাব গো মা, কি করে ভুলে যাব? বাবার শেখানো স্বামী বিবেকানন্দের সেই বাণী, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। চুপ! আরে এইয়া তো হা করে দাঁড়িয়ে শুনছিস কি? তাড়াতাড়ি যা, ওই মোড়ের মাথা থেকে একটা অটো ডেকে নিয়ে আয়। থাক মা, আমি থানায় যাব না, আর এফআইআর আমি তুলব না। হ্যাঁ বাবা, সত্য ন্যায় ধর্মের জন্য যে লড়াই আরম্ভ হয়ে গেছে, আমি আর পেছনে ফিরবো না বাবা। যদি ফিরবো তো ওই পাগলিটা ন্যায় দেওয়ার পরে, ফিরবো তো ওই দোষীদের শাস্তি দেওয়ার পরে। শোন গীতা, তোর এই অসুস্থ বাবাকে তুই আর রাগাস না। শেষবারের মতো বলছে, এখনো সময় আছে, তুই আর এগোস না, পেছনে পা ফেরা। এ পা কোনোদিনই পেছনে ফিরবি না গো বাবা। শুধু আমি কেন, আমার সাথে আমার মতো অত্যাচারিত প্রত্যেকটা মানুষকে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। তাহলে দেখবে প্রত্যেকদিন টিভিতে খবরে কাগজে ছাপা হবে কত নারীর ধর্ষণ, কত মানুষের মৃত্যুর খবর। অসহায় মানুষের অকালে মরণ কেউ ঠেকাতে পারবে না গো বাবা, কেউ ঠেকাতে পারবে না বাবা। এখন এই সমাজে ভালো লোকের থেকে খারাপ লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি। দেখবে যেদিন ভালো লোকেরা খারাপ লোকেদের বিরুদ্ধে লড়াই করবে, সেদিন সমাজ থেকে খারাপ লোকেরা হটে যাবে। ভালো ভরা সংসারে আমাদের সমাজটা শুধু হাসবে, খেলবে আর গাইবে। সারি জাহা সে আচ্ছা চিতা আমারা আমারা, সারি জাহা সে আচ্ছা চিতা আমারা আমারা, সারি জাহা সে আচ্ছা। বাবা, থানা থেকে এফআইআর আমি উইথড্র করব না, করব না, করব না। তাহলে আমারও শেষ কথাটা তুই কান খুলে শুনে রাখ গীতা। আমি চাই না তোর জন্য এই সংসার তথা এই গ্রামের কোনো ক্ষতি হোক। তাই আমি ঠিক করেছি, আজ এই মুহূর্তে তোকে তোকে এই ঘর ছেড়ে, গ্রাম ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হবে। তুমি কি সিদ্ধান্ত নিলে? আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, তুমি তোমার সিদ্ধান্ত ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। বাবা, তুমি দিদিকে মৃত্যুর মুখে ঠেলা দিও না বাবা। না না, আমি আমার সিদ্ধান্ত বদলাতে পারবো না। মা, বাবাকে তুমি বলো আমাকে যেন 5 মিনিটে যেন ঘরের ভেতরে যাবার অনুমতি দেয়। কেননা ঘর থেকে আমার ড্রেসগুলো আনতে হবে তো, আর আনবো তোমাদের একটা বাঁধানো ছবি। কারণ কাল থেকে যে ওই ছবিটা দেখছি আমি পুজো করবো গো মা, পুজো করবো। ও ভীর বাবা, এ তুমি কি সিদ্ধান্ত নিলে? সমস্ত মেয়েটা সংসার ছেড়ে চলে যাবে, কোথায় যাবে, কি করবে, কি খাবে? আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, তুমি তোমার সিদ্ধান্ত ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। মা ঠিক কথা বলছে বাবা, তুমি দিদিকে আটকাও, ও যে চলে গেল। না না না, দালা বলতি তুই কোথায় যাচ্ছিস? বল তুই কোথায় যাচ্ছিস? আমিও যাবো তোর তাতে। বল তুই কোথায় যাচ্ছিস?
কোনো সিদ্ধান্ত নিস না, তুই ঘর ছেড়ে চলে যাস না দিদি, আমরা বাবাকে বুঝিয়ে বলছি। এই দেখো ভাই, আমাদের গীতা ঘর ছেড়ে চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে? আমার দিদি। এই দিদি, তুই ঘর ছেড়ে কোথায় পালিয়ে যাচ্ছিস? আমি যাবো তোর তাতে। তুই জানিস না, তুই লাতির বেলা আমার হাত পানা টিপে দিলে আমার লাতে ঘুম হয় না। অতনু, এদিকে আয় ভাই, এদিকে আয়। এই তোর কলেজে কত টাকা ফি লাগবে তুই আমাকে কালকে বলেছিলি? আমার কিচ্ছু দরকার নেই দিদি, আমি আর পড়াশোনা করব না। বলে কিনা তোর কত টাকা লাগবে? আমার টাকা পয়সা এসব কিচ্ছু দরকার নাই রে দিদি, আমার যে শুধু তোকে দরকার রে দিদি, শুধু তোকে দরকার। অতনু, তোকে তো দিদির দিব্যি। বল কলেজে কত টাকা ফি লাগবে তুই বল। 2500 টাকা। এই নে, এতে 3000 টাকা আছে। 2500 টাকা তোর কলেজে ফি, আর বাকি 500 টাকা তোর এক মাসের হাত খরচ। আর একটা কথা রে ভাই, পরের মাসে তো জন্মদিন। এই প্রথম তোর জন্মদিনের উপহার তোর হতভাগী দিদি কিছুই দিতে পারলো না। তার জন্য দিদিকে ক্ষমা করিস রে ভাই, ক্ষমা করিস। আমি টাকা পয়সা উপহার এসব কিচ্ছু চাই না রে দিদি, এসব কিচ্ছু চাই না। আমি যা শুধু তোকে চাই না দিদি, শুধু তোকে চাই। ভাই আমার কান্নাকাটি করিস না, মন দিয়ে পড়াশোনা করবি, বাবার মান রাখবি। অভাবে সংসার, যত কষ্ট হোক পড়াশোনাটা চালিয়ে যাবি রে ভাই, পড়াশোনাটা চালিয়ে। এই দিদি, এই দিদি, তুই তুই কাঁদতিস কেন? তুই কাঁদতিস কেন? আমাকে দেখ, আমি কি কাঁদতি? আমি তো গুড বয়, আমি তো ভেলি ভেলি গুড বয়। তুই যদি আবার কাঁদবি না, তাহলে আমিও খুব কাঁদবো, খুব। এই তোমরা কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না। আমার দিদি কোথাও যাবে না, তো এখানেই থাকবে, তো এ ঘরেই থাকবে। আরে ভাই আমার, হে ভাই, তোর টাকাটা কোথায় রে? টাকা? ও সাইকেলের টাকা, যেটা তুই আমার মেলা থেকে এনে দিয়েছিলি। কিন্তু তুই বলেছিলি সেটা হচ্ছে সময়ের চাকা, ভাগ্যের টাকা। জানিস দিদি, আমি ভাগ্যের চাকাটা না খাটের তলায় লুকিয়ে রেখেছি। বাবা 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 বাবা, আমার ভাই খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। এই ভাই ঘরের ভিতরে যা তো। কেন? ওই চাকাটা নিয়ে আসবি। কেন কেন কেন? কেন না, ওই ভাগ্যের চাকাটা আজ আমি জোরে জোরে গড়িয়ে দিতে চাই। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমার দিদি আজ ভাগ্যের চাকাটাকে জ্বলে জ্বলে গলিয়ে দিতে চাইছে। এই দিদি, তুই কোথাও যাবি না, আমি ঘরের ভেতর আছি ভাগ্যের চাকা আনতে। তুই এখানে থাকবি, আমি দাবো আর আতবো, দাবো আর আতবো। ভাই আমার, মা তুই আমাকে কিচ্ছু বলবি না বলে দিচ্ছি, তুই আমাকে কিচ্ছু। ও মা চুপ, আর একবার মা বলে ডাকবি তো আমি তোর গালে জোরে জোরে থাপ্পড় মারবো। আমি জানি না গো মা, আর কোনোদিন তোমাদের সাথে আমার দেখা হবে কিনা, কিন্তু বিশ্বাস করো মা, আমি প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত তোমার একটা কথাই মিস করব। কি কথা রে মা? ওই যে তোমার গালি। গীতা, আমি কোনো ভুল করে গিয়ে আমাকে গালি দেবে গো মা? আমি কোনো অন্যায় করলে কি আমার গালি চড় মেরে আমাকে রাস্তা দেখাবে? গীতা, চিন্তা করো না মা, চিন্তা করো না। 2 মাস পরে অত বিয়ে পাশ করবে, দেখবে কোথাও না কোথাও কোনো চাকরি পেয়ে যাবে, আর আমাদের সংসারে কোনো অভাব থাকবে, এরকম কোনো অভাব থাকবে না, কোনো অভাব থাকবে না। হে না মা, এতে 2000 টাকা আছে, এতে বাবা 2 মাসের ওষুধে খরচা হয়ে যাবে। আরে কাঁদছো কেন তুমি? একদম কাঁদবে না,
জানি বাবা, ছোটবেলায় তুমি আমাকে বলতে গীতা, ছোটবেলা নীতি শিক্ষা বড় হলে ভুলে যাওয়া উচিত। কিন্তু বাবা, আমরা অন্যায় সঙ্গে কেন তার মিলিয়ে চলবো? আমরা অন্যায়কে কেন মাথা বেঁধে নেব বাবা? অভি চাকা নিয়ে ঘর থেকে চলে আসবে, সে আসার আগে যত তাড়াতাড়ি পারিস তুই এখান থেকে চলে যা, তা না হলে সে এলে তোকে যেতে দেবে না। চলে যা, চলে যা, চলে যা। বুঝেছি বাবা, বুঝেছি। তার চেয়েই তো হয়তো আমাকে দুর্বল করে দেবে, তাই তো চাকা আমার বাহানা করে তাকে আমি ঘরের ভিতরে পাঠিয়ে দিচ্ছি গো বাবা। আমি আসছি গো বাবা, আমি আসছি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না বেটাকে তুমি ফেরাও না গো। ও ভীর বাবা, আমার মেয়েটা চলে যাচ্ছে গো। ধর ধর পাগলিকে, মার 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 শালিকে, মার, ধর, কেটে দে, কেটে ফেল, আরে মার রে মার। রেখিল সলি ফুল রঙিল, ওই শালিকে আমি কেটে দেবো শালি। আমার কথা শুনুন প্রকাশ বাবু, আমার কথা শুনুন। আমি চুপ, একদম চুপ। আইন হাতে নেবেন না প্রকাশ বাবু। ওই ইন্সপেক্টর, আইন আমি মানি না। ওই শালি একবার এদিকে এলে এই তলোয়ার দিয়ে ওর মুন্ডুটা আমি আলাদা করে দেবো শালি। প্রকাশ বাবু, ওই দেখুন মেয়েটা আসছে। আসছে শালি, আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও। অফিসার, অফিসার আমাকে ছেড়ে দিন, অফিসার আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তোকে আমি ছাড়বো না রে, এই তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে দেবো। ওই শালারা দাঁড়িয়ে দেখছিস কি? ধর ধর শালিকে ধর।
এভাবে চিৎ করে শোয়াচ্ছিস কেন? আমি কি ওর সঙ্গে হানিমুন করবো? ঠাকুরের কাছে পাঁঠাকে কিভাবে বলি দেয় সেটা দেখিস রে? ঠিক সেইভাবে শোয়া, যেন ওর দেহ থেকে মনুটা আলাদা হয়ে যায়। জয় মা কালী, জয় মা কালী। জয় মা কালী। মেয়েটা পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায়? এই শালারা, ধর ধর শালিকে ধর। এখন কোথায় যাবো? এখন আমি কোথায় যাবো? আমি ওই তো গ্যারেজ, আমি চাই ওই গ্যারেজে লুকিয়ে পড়ি। তাহলে তাহলে কেউ আমাকে দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। কে আপনি? কে আপনি? যাকে দেখে সহস্র মানুষ দরজা বন্ধ করে দিল, যাকে দেখে সবাই ভয়ে পালিয়ে গেল। আরে চুপ করে আছেন কেন? বলুন কে আপনি? কি আপনার আসল পরিচয়? সত্যি করে বলুন কে আপনি? রাত অনেক হয়েছে, ওই গাড়ির ভেতরে গিয়ে শুয়ে পড়ো, সকাল হওয়ার আগেই উঠে চলে যাবে। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয়। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, যা বলছি তা করো। রাত অনেক হয়েছে, ওই গাড়ির ভেতরে গিয়ে শুয়ে পড়ো, সকাল হওয়ার আগেই উঠে চলে যাবে। আর তা না হলে ওরা বুলডোজার নিয়ে চলে আসবে, রাস্তা চওড়া করার নাম করে এই দোকান পাট সব ভেঙে দেবে। আর যার জন্য তাই হবে শুধু তুমি। যাও, চলে যাও এখান থেকে। তোমার সাথে যে থাকবে সেও কিন্তু মরবে। কি বলতে চাইছেন আপনি? তুমি আগুন নিয়ে খেলা করতে চাইছো, যে আগুনে তুমি একদিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই সমাজে প্রতিদিন শত শত দুর্ঘটনা ঘটছে, সবাই দেখছে, কিন্তু না দেখার ভান করে নিজেরা নিজের রাস্তায় চলে যাচ্ছে। আরে তুমি কি মহাত্মা গান্ধীর মা মহান হওয়ার জন্য ঘর ছেড়ে বেরিয়ে এসেছো? যাও, পালে সকালে থানায় গিয়ে ওদের বিরুদ্ধে এফআইআরটা তুলে নাও। তোমার একটা এফআইআর এই সমাজটাকে দুলিয়ে দেবে। এই সমাজের উপর নেমে আসবে একটা ভূমিকম্প। তাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে সাধারণ মানুষের। আর সব থেকে বেশি ক্ষতি হবে তোমার। যাও, চলে যাও এখান থেকে। ও, পেয়ে গেলাম আমি আপনার আসল পরিচয়। আপনিও তাদের মধ্যে একজন, যাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজ আমি ঘর ছেড়ে বাইরে বেরিয়েছি। আপনি একটা জানোয়ার, পৌরসেতুর আড়ে লুকিয়ে থাকা আপনি একটা কাপুরুষ। ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলেন কেন? মেরে ফেলুন আমাকে, মেরে ফেলুন। কেননা এই গীতা একটা পাগলিকে ন্যায় তো আর জন্য লড়াই করেছিল, দোষীদের শাস্তি দেওয়ার জন্য আইনের আশ্রয় নিয়েছিল। সে রাস্তা আমার বন্ধ হয়ে গেল। ধরো আপনি দাঁড়িয়েছেন কেন? আসুন, মেরে ফেলুন আমাকে মেরে ফেলে রাস্তার কাটা পরিষ্কার করে দিন। আরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, মেরে ফেলুন আমাকে মেরে ফেলুন। বন্ধ করো, বন্ধ করো তোমার বকবাস। কোন আইনের কথা বলছো তুমি মহিষী রানী? কোন সমাজে সত্য ধর্ম নাই প্রতিষ্ঠা করার কথা বলছো? আর এই সমাজে আইন কানুন বিক্রি হয়ে গেছে। তাদের সাথে লড়াই করতে হলে শক্তি বল দরকার, অর্থ বল দরকার, বাহুবল দরকার। পারবে না, হেরে যাবে তুমি। না, আমি হারবো না। এই গীতা কোনোদিন হারেনি, আজও সে হারবে না। কোথায় পাবে তো শক্তি, কোথায় পাবে তো সামর্থ্য? আমাদের সংবিধান থেকে। সংবিধান?
দিয়েছে, সামর্থ্য দিয়েছে, ওদের কাছে শক্তি লোপ পেয়ে যাবে, শেষে সাধারণ মানুষ কিন্তু জিতবে। এখনো সময় আছে, এখনো সময় আছে, ওই পথ থেকে তুমি সরে এসো। কেন সরে আসবো? কেন? তুমি হাসপাতালে পেটে মৃত্যুর সঙ্গে লড়াই করা পাগলিটাকে রক্ত মাংসের মানুষ নয়। তার উপর যে পাশবিক অত্যাচার শুরু হয়েছে, সে কিছু বিচার পাবে না। চুপ করে আছেন কেন? বলুন না, কিছু বিচার পাবে না। এইসব পাগলামি তোমার বন্ধ করো। পাগলামি আমি করছি না, পাগলামি আমি করছি না, পাগলামি করছেন আপনি। আপনি আপনি আমি আমি তো শুধু একটা পাগলিকে নেই তোর জন্য লড়াই করেছিলাম, কিন্তু আজ আমার পাশে কেউ নেই। আমি কি আমার ভুল করেছি আমি নিজেই জানি না। শেষে আপনিও বলছেন আমাকে সরে আসতে। আমি আমার রাস্তায় পথ চলতে আপনাকে আসতে বলছি না, কিন্তু কেউ তো এগিয়ে এসে বলবে, হ্যাঁ গীতা তুই এগিয়ে চল রে মা, তুই এগিয়ে চল, তুই এগিয়ে চল। তুই যে সত্য ন্যায় ধর্মের জন্য লড়াই আরম্ভ করেছিস, তাতে তুই জিতবি গীতা, তাতে তুই জিতবি। আরে আপনিও কি ভুলে গেলেন নেতাজি সুভাষচন্দ্রের সেই বাণী, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীনতা, এই সমাজে কে তোমাকে কি বলে সাহস দেবে সে কথা আমি জানি না, কিন্তু আমি এইটুকুই বলবো, তুমি যা করছো ঠিকই করছো। এগিয়ে চলো, এগিয়ে চলো গীতা, আমি তোমার সঙ্গে আছি। আজ আমার অন্তরাত্মা চিৎকার করে বলছে, রঘু এই সমাজে অনেক ভালো মানুষ আছে যারা সমাজে রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রাখতে প্রস্তুত। আর আসুন, অন্যায় বিরুদ্ধে লড়াই করার জন্য আমার হাতে হাত রাখুন। আসুন আসুন, আমার হাতে হাত রাখুন, আসুন। চলো, যাদের বিরুদ্ধে তোমার লড়াই তাদের সাথে আমি তোমার পরিচয় করিয়ে দেব। চলো চলো আমার সাথে। দিনদয়াল শর্মা কোথায় আছিস? বেরিয়ে আয়, বেরিয়ে শালা, বেরিয়ে আয়। আমি রঘু ডাকছে, রঘু। তুমি তুমি এসেছো? তুমি রঙিলো সোলে ফুল রঙিলো। এই শালি হারামজাদি, এত রাতে স্বামীকে একা বিছানায় ফেলে রেখে কোথায় গেলি বে শালি? ওরে শালা, ওই হারামিটা এখানে আসার সাথে সাথে তুই চলে এসেছিস ভালোবাসা দেখাতে। আবাই শালি চড়াই বলছি, শোনো না, শোনো, 5 বছর পর ও ঘরে এসেছে, ওর সঙ্গে মন খুলে দুটো কথাও বলিনি, আর দু চোখ ভরে ওকে আমি দেখিনি। এই দেখো না, দেখো 5 বছরের রং রূপ কেমন বদলে গেছে। তোকে দেখার জন্য পাগল হয়ে গেছে। ভালো বলে বলছি, চল ভেতরে চল, ভেতরে চল। না, ওকে আমি দু চোখ ভরে দেখবো। ওকে দেখার কথা বললে না, তোর চোখ দুটো আমি উপড়ে না পড়ে শালি। শালি বলে কিনা দেখবে, চল ভেতরে চল। আমি যাব না, কিছু তাই যাব না। রঙিলো চলে ফুল রঙিলো। আমার ঘরে দাঁড়িয়ে আমার বাবার নাম ধরে ডাকার সাহস তোর কি করে হলো বে শালা? जलम प्रवाह पावित स्थले केवलम जलम पिताम भुजंग तुंग मालिका तमन्निनान वट्ट बर्वयं चकार शिव তোর সাহসের প্রশংসা না করে আমি পাচ্ছি না রে রঘু। এত দুঃখ দুর্দশা ভোগ করার পরেও তুই এতটুকু বদলাসনি। আরে আমার হাতে মরার আগে বল,
এত রাত্রে আমার ঘরে এসে আমার নাম ধরে ডাকছিস কেন? এসেছি তোর জমের সাথে তোর পরিচয় করিয়ে দিতে। দেখবি তোর জমকে। এই দেখ তাহলে। আরে কি বলতে চাস? সোজা সোজা বলে মেয়েটাকে। গীতা, গীতা আচার্য, সত্য নয় ধর্মের প্রতীক গীতা আচার্য। কি হলো? আমাকে দেখে এভাবে চমকে উঠলেন কেন? না, বরং খুশি হয়েছি যাকে খোঁজার জন্য আমি আমার লোকজন হন্যে হয়ে ঘুরছে তাকে তুই আমার ঘরে এনেছিস। সাবাস রঘু, সাবাস। আরে ভাই, যত তাড়াতাড়ি পারি সেই মেয়েটাকে এখানে রেখে এখান থেকে পালিয়ে যা রঘু, পালিয়ে যা। আমি ওকে সঙ্গে করে এনেছি, মানে সঙ্গে করে নিয়ে যাব। আর একটা কথা মনে কর, আজ থেকে রঘু এই রক্ষা কবচকে রক্ষা করবে, আর আমি তার পাশে থাকলে ওর একটা চুলকেও বাঁকা করতে পারবে না। চলো গীতা। আমি পারবো। এই ডোনা চাইলে সাবলকেও বাঁকিয়ে দিতে পারে। ওই রাস্তা ছাড়, আমাদের যেতে দে। আব্বা, এই চক্র করে ঢুকে আসা সহজ, কিন্তু বেরোনো খুব মুশকিল। ড্যাড বল। এই গীতা আচার্য এই আমাদের প্রকাশনা মে থানায় ফেয়ার করছিল। ইচ্ছে করছে বুক চিরে কলেজটা বের করে আনি। ছি 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 ছি, আপনার লজ্জা করছে না? একটা মেয়ে হয়ে বেআইনি কাজগুলো করতে? কি করেছে আমি? কি করেননি আপনি? কিটা করেননি আপনি? একটা মাসুম পাগলির উপর অত্যাচারের সাক্ষী আমি। থানায় এফআইআর করেছি আমি। একবারও কি ভেবে দেখেছেন ম্যাডাম? ওই পাগলি কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী। তাছাড়া ধর্ষণকারীরা যদি আপনাকে ধর্ষণ করতো, গলাটা নামিয়ে কথা বল। কেন? সত্যি কথা বললাম বলে নিজের আত্মসম্মানে ঘা লাগলো, তাই না? গীতা, কেন একটা পাগলির ইজ্জত নয়? আরে দেশের রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে কোথায় যাবে এই সাধারণ মানুষ? কোথায় যাবে এই সাধারণ মানুষ? আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ম্যাডাম, এরপরে যদি কোনো খারাপ কাজ করেন তাহলে আমার থেকে বড় শত্রু আপনার আর কেউ হবে না। আমার কাছে অপরাধ আর অপরাধী দুই সমান। চলে আসুন লোকবাবু। আরে নপুংসক, হ্যাঁ আমি বারবার বলবো তুই একটা নপুংসক। আরে যে আমার মতো সুন্দরী প্রেমকে প্রত্যাখ্যান করে তার উত্তাল যৌবনকে দুপায়ে মারিয়ে দেয়, সে নপুংসক নয় তো আবার কি? এইসব বাজে কথা শোনার সময় কিন্তু আমার নেই। আরে সময় আমার হাতেও খুব কম। তুই মেয়েটাকে এখানে রেখে এখান থেকে চলে যা রঘু। ওকে সকালে থানায় নিয়ে গিয়ে এফআইআরটা আমি তুলে নেব। সেগুলো আমি কোনোদিনই করব না। তাহলে তুই মরবি। হ্যাঁ রে, তোকে মারবো আমি, মার আমাকে। আর তোকে মেরে এই রঘুর সঙ্গে পুরনো হিসাব আমি বরাবর করে নেব। সে সুযোগ আমি তোদের দেবই না। এই গীতা, আমি তোকে শেষবারের মতো বলছি, এই দীনদয়াল শর্মার সঙ্গে তুই বিরোধ করিস না। এর ফল কিন্তু ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর। আপনি আমাকে ঠিক মতো চিনতে পারেননি দীনদয়াল শর্মা। আমি যে খেলায় নামি না জিতে আমি ছাড়ি না। আর তুইও আমাকে চিনিস না। আমি সেই খেলার রেফারি হয়ে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে তোকে আমি আউট করে দেবো। আউট। এই রঘুর সঙ্গে গুপ্ত প্রেম করছিস?
দশটার মেয়ে শুদ্ধ নয়। যে মেয়েরা বিয়ের আগে পুরুষদের কাছে শরীর বিলিয়ে দেয় তাদের কি বলে জানিস? কে? সোনাগাছির বেশ্যা। কে? তোর এত বড় সাহস? আজ তোকে আমি এখনো বলছে এখান থেকে চলে যা, চলে যা। ওই জিন্দাল শর্মা, আমি তোকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি ওকে সঙ্গে করে এনেছি মানে সঙ্গে করে নিয়ে যাব। আর একটা কথা মনে কর, দীর্ঘ 5 বছর আগে তোর সাথে আমার একটা লড়াই হয়েছিল। সেদিন চক্রান্ত করে আমাকে এমন জালে জড়িয়ে দিয়েছিলি, সেই জাল ছেড়ে আমি বেরোতে পারিনি। সেদিন জিতেছিলি তুই আর হেরে গেছিলাম আমি। আবার দীর্ঘ 5 বছর পর সেই যুদ্ধের শঙ্খ বেজে উঠেছে। যে যুদ্ধে গীতা রথের সারথি হবো আমি, আর গীতাই হবে তোর বিনাশের কারণ। দেখছিস না পিস্তলটা? একবার টিকারটা টিপে দিল না, তোর মেয়ের মাথাটা তরমুজের মতো ছাতু হয়ে যাবে সালা। চলো চলো গীতা। মহাভারতের যুদ্ধ শুরু হয়ে গেছে দীনদয়াল শর্মা। আজ থেকে দিন গোনা শুরু করে দে, তোর মৃত্যু দিন। খুব শীঘ্রই তুই আমার হাতেই মরবি। ও নো নো নো, গীতাচার্য, তুমি সাপের লেজে পা দিয়ে খেলতে চাইছো। ছবল তোমাকে খেতেই হবে। এবার আমি তোমাকে বুঝিয়ে দেব, আমার নাম দীনদয়াল শর্মা। সরোজ, সরোজ, আরে সরোজ। আরে কে ডকে গো তোর হইতে? আরে অন্ধকার করে তো দেখতে পাচ্ছিলাই গো। আমি রঘুবীর রায়। দাদা বাবু, তুমি ভালো আছো তো? কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পেয়ে আমি সহ্য হয়ে বাড়িতে চলে আসছি। আচ্ছা, এটা কোন জায়গা? এটা রাজবাড়ি, কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। রাজবাড়ি আপনি কে হন? আমি যে হই না কেন সে কথা আমি পরে বলবো, শুধু এইটুকু জেনে রেখো, আজ এই সরস্বরে রাজবাড়ি যে কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ গো দিদিমণি, আমি হলাম গিয়ে এই রাজবাড়ির একমাত্র চৌকিদার। সরোজ। দাদা বাবু, সরোজ, দাদা বাবু, আজ 5 বছর পর তোমাকে দেখছি গো। এই 5 বছরে তোমার রং রূপ সবকিছু বদলে গেছে গো। আজ আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না গো। আমি ভীষণ খুশি হয়েছি গো দাদা বাবু, আমি ভীষণ খুশি হয়েছি। এতদিন আমি তোমার অপেক্ষায় ছিলাম, তুমি ফিরে আসছো। এবার আমি আমার সব দায়িত্ব থেকে মুক্ত হই। না সরোজ, আজ থেকে তো দায়িত্ব আমি বাড়ি দিতে এসেছি। গীতা আচার্য। সত্যি কথা বলতে নাম ছাড়া বিষয় আমি কিছুই জানি না। আমিও তো আপনাকে ঠিক মতো চিনি না, জানি না। আপনাকে নিয়ে আমার মনে হাজার প্রশ্ন। তার জব কি বাত? আরে দুজনকে ছেলক লাই জালক লাই, তাহলে এত রাইতে এতটা পয়েন্ট দুজন এক সাইডে এলে কি করে? শুধু এইটুকু জেনে রাখ, গীতার জীবন বর্তমান মৃত্যুর মুখে, তার পদে পদে বিপদ। এই রাজবাড়িতে তার জন্য নিরাপদ আশ্রয়। আমি থাকতে এই দিদিমণির কেউ কোনো ক্ষতি করতে পারবে নাই। এ নিয়ে তুমি একদম চিন্তা করবে না। তুই যেমন রাজবাড়ি দেখাশোনা করিস,
আজ থেকে গীতা দেখভাল তুই করবি। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু দাদা বাবু ব্যাপারটা কি আমাকে কইলে বলো তো। সব বলবো সব বলবো, তার কিন্তু ওটা কাজ করতে হবে। এদিকে আয়। তোকে তোকে প্রথমে 3টে মোবাইলে 3টে সিম কার্ড রেডি করতে হবে। যে 3টে সিম কার্ড আলাদা আলাদা জায়গা আলাদা আলাদা লোকের নামে হতে হবে। যে 3টে মোবাইল নম্বরে আমাদের 3জনের কথা হবে। ওকে? একদম চিন্তা করো না, কাল সকাল সকাল আমি তোমাকে 3টে সিম কার্ড জোগাড় করে দিবে। হ্যাঁ সরোজ, আজ থেকে তুই গ্রামের বাড়িতে যাবি না, আজ থেকে তুই গীতার বডিগার্ড হয়ে থাকবি। তা তো বুঝলাম দাদা বাবু, কিন্তু কি? আরে তুমি তো জানো 5 বছর আমি জেলে ছিলাম, আর এই 5 বছর আগে আমার ছোট বোন সীতা ওই শহরে কাজ করতে গিয়েছিল। সেই যে সে গেল, তার আর কোনো সন্ধান আমি পাইলাই গো। আচ্ছা সরোজ, তোমার বোনের সীতার কোনো ছবি তোমার কাছে আছে? লাগো দিদি মনি, আমি তো জেলে চলে গেলাম, আর আমার ছোট বোনটা পেটের জ্বালায় শহরে কাজ খুঁজতে চলে গেল। আর সেবার বন্যায় না আমাদের ঘরটা ভেসে গেল গো, তাই ছবি কোথায় পাবো? তবে আমি যদি আমার বোনটারে খুঁজে না পাই, ওই সালা কলকাতার শহরটারে আমি তজলাজ করে দেবে। না সরোজ না, এগুলো কিছু করার দরকার নেই। তোর বোনকে খোঁজার জন্য আমরা দুজনেই তোকে সাহায্য করবো। আচ্ছা ভেবে গল্প করলে চলবে? আরে কিছু খেতে দিতে দিবি তো নাকি? অনেক খিদে পেয়েছে যে। আরে দেখেছো দাদা বাবু, আরে কোথায় কোথায় আমি একদম ভুলে গেছি। আরে চলো চলো দেখি কি ব্যবস্থা করা যায়। চলো দাঁড়াও সরোজ, দিদিমণি আমারে কিছু বলবেন? আচ্ছা সরোজ, রঘুবাবু রাজবাড়ির কে হন? রঘুবাবু মানে রঘুবাবু হলো গিয়ে এই রাজবাড়ির একমাত্র সন্তান গো দিদিমণি। রঘুবাবু রাজবাড়ির সন্তান? হ্যাঁ গো দিদিমণি। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না সরোজ, রঘুবাবু যদি রাজবাড়ির সন্তান হন, তাহলে তিনি রাস্তা ধারে গ্যারেজ খুলে বসে আছেন কেন? কেন বা তিনি গোবদানি রেখে পাগলের মতো গাঁজা খাচ্ছেন? সরোজ। হ্যাঁ দাদা বাবু। সরোজ, আরে আমি আসছি গো। আরে সরোজ, তোমার একদিন পরে সব বলবো গো দিদিমণি। এখন চলো চলো দাদা বাবু ডাকতেছে, খাবে চলো। আমি আসছি গো দাদা বাবু। সরোজ, সরোজ। জানকী, একবার এদিকে এসো। কি বলবে তুমি আমাকে বলো। হ্যাঁ বলছি বসো। আমার পাশে বসো। জানকী, আমার মনে হয় আমি আর বাঁচবো না। না গো না, অমর কথা তুমি কেন বলছো? কি হয়েছে তোমার? তোমার মুখটা এমন শুকিয়ে গেছে কেন? জানকী, আজ 2 মাস হলো মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিয়েছি। আজ তার কথা খুব মনে পড়ছে। লেখাপড়া শেষ না করা সত্ত্বেও মেয়েটা এই সংসারের জন্য কত না কষ্ট করেছে। তুমি কি সেদিন কারো কথা শুনেছো? জেদ করে মেয়েটাকে তুমি ঘর থেকে বের করে দিলে। জানো কি, গীতা যদি কোনোদিন বাড়ি ফিরে আসে তাকে বলো সেদিন আমি জেনে শুনে পরিস্থিতির চাপে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। আর তা না করলে কেউ তাকে তার লক্ষ্যে পৌঁছাতে দিত না। কেউ। আচ্ছা সত্যি করে বলো তো, আজ তোমার কি হয়েছে? জানো কি, এই সংসার যাতা করলে আমি তোমাকে পিষে মারলাম। এখন মনে হয় এই জন্মে আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। না অমর কথা তুমি বলো না গো, অমর কথা তুমি বলো না। একে রক্ত তোরা কে কোথায় আছিস? ছুটে আয়। হে তুমি আমার আশা ভরসা, তুমি আমার শাখা সিঁদুর রক্ষা করো ঠাকুর, তুমি আমার শাখা সিঁদুর রক্ষা করো। বাবা, তোর বাবাকে একটু হাসপাতালে নিয়ে যেতে হবে। না, আমি কোথাও যাব না। মরতে যদি হয় আমি আমার ঘরে পড়ব। আমি অটো আনতে যাচ্ছি মা, আমি অটো আনতে যাচ্ছি। বৌদি, অতনু মুখে শুনলাম দাদার নাকি বুকের ব্যথাটা।
কি রক্ত, মুখ দিয়ে রক্ত পড়ছে। এ তো সাংঘাতিক ব্যাপার, উনাকে নার্সিং হোমে ভর্তি করতে হবে। আরে যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও। আমার নাম শনি, শনিশ্চর দাস। আমি যেদিকে তাকাই তার করি সর্বনাশ। এইটাই সুবর্ণ সুযোগ, ওদের নিয়ে ভর্তি করে দেবো শেরজি নার্সিং হোমে, সেখান থেকে পাবো পুরস্কার। তারপর তুলে দেবো হোম মিনিস্টারের হাতে, সেখান থেকে পাবো পুরস্কার, মানে ডবল পুরস্কার। কি বৌদি, তুমি মাঝ রাস্তা থেকে ফিরে এলে যে? না মানে অসুস্থ মানুষটাকে নিয়ে খালি হাতে আমি কোথায় যাব? হাতে একটা পয়সা নেই। তা তো ঠিক, তা তো ঠিক, অনেক টাকার ব্যাপার। তাছাড়া লোকটা বেঁচে ফিরবে কিনা তার তো কোনো ঠিক নেই। বলবেন না, এমন অসময়ে এমন অশুভ কথা আপনি বলবেন না। এসব আপনি কি বলতে চাইছেন? না মানে উনার যা শারীরিক কন্ডিশন, উনাকে বড় নার্সিং হোমে ভর্তি করতে হবে। এই মা ভবতারিণী, আমার দাদাকে তুমি বাঁচিয়ে দাও মা, আমার দাদাকে তুমি বাঁচিয়ে দাও। আমার বৌদি শাঁখা সিঁদুর যেন অক্ষয় রেখো মা, অক্ষয় রেখো। এখন আমাদের কি হবে মা? এখন আমাদের কি হবে মা? আমার বিয়ের সময় চুড়িটা তোর বাবা আমাকে দিয়েছিল, এটা বিক্রি করে তোর বাবাকে তুই নার্সিং হোমে নিয়ে চল মা। যার জন্য এই চুড়ি, সে তো আর জীবন মরণের সঙ্গে লড়াই করছে রে বাবা। নিয়ে যা বাবা, এটা তুই নিয়ে। আমি আসছি মা, আমি আসছি। হে ঠাকুর, তুমি আমার শাখা সিঁদুর রক্ষা করো ঠাকুর, তুমি আমার শাখা সিঁদুর রক্ষা করো। আর তা না করে যদি কোনো চক্রান্ত করে থাকো, তাহলে আমি জানবো তুমি ভগবান নও, তুমি একটা প্রাণহীন পাষাণ। পাষাণ এমা এমা বাবা অতনু এলা তো ভাই ততইতে পে কোথায় গেল? বললাম মা, ওলা তো ভাই ততইতে পে কোথায় গেল? আমিও ওদের তাতে দিতাম। কলকাতায় গেছে। কলকাতায়? খুব ভালো খুব ভালো। ওলা কলকাতা শহর থেকে আমার দিদিকে খুঁজে নিয়ে আসবে। পাইনি রে অভি, আমি তাকে কোথাও খুঁজে পাইনি। অনেক খুঁজেও এত বড় কলকাতা শহরে তোর দিদি গীতাকে আমি কোথাও পাই। আমি পাবো, তুই দেখে নিতে মা। আমি বড় হলে না, আমি দিদিকে ঠিক খুঁজে নিয়ে আসবো। তুই ঠিক বলেছিস বাবা, তুই বড় হয়ে গেলে আর আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না রে বাবা, আর আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না। এমা এমা তুই কাঁদতিস কেন? তুই কাঁদতিস কেন? আমাকে দেখ, আমি কি কাঁদতি? আমি তো গুড বয়, আমি তো ভেলি ভেলি গুড বয়। হ্যাঁ রে বাবা, তুই তো আমার ভেরি ভেরি গুড বয় রে বাবা, তুই তো আমার ভেরি ভেরি গুড বয়। তুই যদি আবার কাঁদবি না, তাহলে আমিও খুব কাঁদবো। তুই জানিস না মা, মাইলা কাঁদলে না ঠেলে দিল কান্না পায়। আরে না না, আরে আমি কাঁদবো কেন? আরে আমি কাঁদবো কেন? এই দেখ না, আমি এতটুকু কাঁদিনি রে বাবা, আমি এতটুকু কাঁদিনি। তুই জানিস মা, আমি না আমরা দিদির কথা ভেবে ভেবে লাতে লুকিয়ে লুকিয়ে কাঁদি। দিদি না থাকলে আমার খিদে পেলে আমাকে খাইয়ে দেবে কে? আমার হাত পা দন্তনা করলে আমার হাত পা টিপে দিয়ে আমাকে ঘুম পালানির গান তো নাববে কে?
সরি সরি ডোনা, তোমার জুতো আনতে একটু দেরি হয়ে গেল। সরি সরি মাই ফট, এটা আনতে তো দেরি হলো কেন বল? ওদিকে ব্রেকফাস্ট তৈরি করে বাবাকে খেতে দিয়ে তারপর তোমার জুতো নিয়ে এলাম। ফাস্ট কর, এই ঘরে সমস্ত কাজগুলো ফাস্ট করার চেষ্টা কর, আর তা না হলে এমন ঝড় খাবি। নে জুতোটা পরিয়ে দে। আরে ওই জুতো পরিষ্কার কর। কেন বল বল কেন জুতো পরিষ্কার করছিস? আরে এরকম নোংরা জুতোকে রোগও পারে। কেন তুমি তার কথা তুলছো? এই কারণ তুলছি যে রোগের জন্য তুই অনবরত চোখের জল ফেলে চলেছিস। বল জুতো পরিষ্কার করবি কিনা, বল জুতো পরিষ্কার করবি কিনা। করব, আমি এক্ষুনি তোমার জুতো পরিষ্কার করব। ব্রাশ আর পালিশ নিয়ে আসছি। দাঁড়া, একে তো দেরি হয়ে গেছে, তারপর ব্রাশ পালিশ আনবি, তারপর পরিষ্কার হবে। এক্ষুনি কর বলছে, এক্ষুনি কর। আমি আমার শাড়ির আঁচল দিয়ে তোমার জুতোটা পরিষ্কার করে দিই। আরে এই শাড়িটা কি তুই তোর বাবার ঘর থেকে এনেছিস যে শাড়িটাকে নোংরা করবি? তাহলে তোমার জুতো পরিষ্কার হবে কি করে? তোর জিভ দিয়ে। কি হলো? আয় তোর জিভ দিয়ে চেটে চেটে আমার জুতোটাকে পরিষ্কার কর বলছি। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমাকে এভাবে অপদস্থ করো না গো। আমাকে তুমি দয়া করো, দয়া করো, দয়া করো। দাদা, আরে দাদা, কি হয়েছে? তো চিৎকার করে ডাকছিস কেন? দোস্তকে তুই একটু বোঝা। কি হয়েছে? এই শোনো না, শোনো, তোমার বুড্ডোটা আমার জিভ দিয়ে চেটে নিয়ে ও জুতোটা পরিষ্কার করতে বলছে। তুমি একটু ওকে বুঝিয়ে বলো না গো, একটু বুঝিয়ে বলো। ডোনাকে জানিস? ও হোম মিনিস্টারের একমাত্র মেয়ে, জীবনে যা যা চেয়েছে তাই পেয়েছে। আর আমার জীবনে সবচেয়ে বড় আফসোস আমি রঘুকে পাই, তার জন্য আমি উন্মাদিনী হয়ে গেছি রে, উন্মাদিনী। ওই শালি, তোকেই ঘরে কাঁদলে রঘু তার ঘরে বসে বসে কাঁদবে, কারণ তুই তো তার জিগর কাঠ টুকরা। তুই এখানে